দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নবম শ্রেণীর পাঠ্য এটি। আর যারা যারা এসএসসি দিবে ভাবছো বা এসএসসি যারা পড়াশোনা চালু করেছো তাদের জন্য এই গদ্যটি। তো কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত এই যে গদ্যটি আমি পুরোপুরি লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব না, আর এটি আমি একটি সারসংক্ষেপ তোমাদের সাথে এখন আলোচনা করব। তো গল্পটি আমি শুরু করার আগে তার আগে তোমাদেরকে এর পূর্বে কি হয়েছিল, মানে এর কিছু প্রেক্ষাপট, মানে গল্পটি কেন এখান থেকে আসলো, তো তার আগে তোমাদের পূর্ব ইতিহাস জানতে হবে। তো সেটা শুরু করে তারপরেই আমি তোমাদের এই গল্পে প্রবেশ করব। তো তার আগে কালিদাস সম্পর্কে কিছু সম্পূর্ণ একটু জ্ঞান, সম্পূর্ণ না দিলেও একটু জ্ঞান যদি না দেই তাহলে নয়, মানে একটু কালিদাস সম্পর্কে সামান্য ধারণা আর কি। তো চলো তাহলে এই কালিদাসের সামান্য ধারণা দিয়ে তারপরে আমরা প্রেক্ষাপট একটু জেনে নেব, তারপরে আমরা গদ্যের সারসংক্ষেপ যেটা সেটা একটু দেখে নেব। চলো তাহলে শুরু করি। কালিদাস ছিলেন প্রাচীন সংস্কৃত ভাষার একজন শ্রেষ্ঠ কবি। মানে শ্রেষ্ঠ কবি যদি বলা হয় কাউকে তাহলে সেটা কালিদাস। কি ভাষায় বলতো? সংস্কৃত ভাষায়। আসলে কালিদাসের কোথায় জন্ম হয়েছিল সে নিয়ে আমাদের ঐতিহাসিক মহলে বা বলতে পারো সাহিত্যিকদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলে থাকেন কালিদাসের জন্ম হয়েছে আমাদের এই বাংলায়, আবার কেউ কেউ বলে থাকেন কালিদাসের জন্ম হয়েছিল কাশ্মীরে, আবার কেউ কেউ বলে থাকেন কালিদাসের জন্ম হয়েছিল উজ্জয়িনীতে। তবে অনেকে অনেক কথা বললেও উজ্জয়িনীকেই আমরা সচরাচর কালিদাসের জন্মস্থান হিসাবে ধরে নিতে পারি, বা অনেক মতভেদ সত্ত্বেও উজ্জয়িনীকেই আমরা প্রাধান্য দিতে পারি। মধ্যযুগের বাংলা সাহিত্যে, বিশেষ করে বৈষ্ণব সাহিত্যে, অনুবাদ সাহিত্যে এবং চণ্ডীমঙ্গলে কালিদাসের স্পষ্ট প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। দেখো, কালিদাস সম্পর্কে তো অনেকে অনেক কথা বলেছেন, তবে কালিদাস সম্পর্কে বহুল প্রচলিত একটি কথা আমরা শুনতে পাই, সেটি হলো কালিদাস প্রথম জীবনে ছিলেন মহামূর্খ। তার সম্পর্কে এটিও শোনা যায় যে তিনি গাছের ডগায় বসে, তার মানে গাছের আগালে বসে তিনি গাছের গোড়া কেটে দিয়েছিলেন। তবে তার সাথে এক রাজকন্যার বিয়ে হয়েছিল। রাজকন্যার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু রাজকন্যা কিছুদিন বাদেই জানতে পারেন যে কালিদাস মহামূর্খ। তারপর সেই রাজকন্যা কালিদাসকে ছেড়ে চলেও গিয়েছিলেন। সেই দুঃখে, মানে রাজকন্যা চলে যাবার দুঃখে কালিদাস গলা জলে, মানে একটি সরোবরে নেমে সেই জলে ডুব দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই সময় দেবী সরস্বতী সেখানে প্রকট হয়েছিল এবং দেবী সরস্বতী কালিদাসকে সেই আত্মহত্যার প্রচেষ্টা থেকে বিরত করেছিলেন, বা আত্মহত্যার চেষ্টা থেকে বিরত করেছিলেন। তারপর দেবী সরস্বতী তাকে বর দান করেছিলেন বা আশীর্বাদ দান করেছিলেন। আর তারপর থেকেই কালিদাস মহাবিদ্বান হয়ে ওঠেন, এবং শুধু মহাবিদ্বান বললে ভুল হবে, তিনি মহাকবিও হয়ে উঠেছিলেন। এই যে আমাদের ধীবর বৃত্তান্ত নাটক যেটি রয়েছে, সেই নাটকটি অভিজ্ঞান শকুন্তলম এর ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। এই অভিজ্ঞান শকুন্তলমের অন্তর্গত ধীবর বৃত্তান্ত যে নাটকটি, সেটি আলোচনা করার আগে এর কিছু পূর্ব কথা আমি বলেছিলাম তোমাদের সাথে আলোচনা করব। তো সেই পূর্ব কথাটি তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। দেখো, পুরাণ ঘেটে আমরা জানতে পারি ঋষি বিশ্বামিত্র, নাম তো শুনেছ, ঋষি বিশ্বামিত্র এক সময় তপস্যা করতে গিয়েছিলেন। আর এদিকে দেবরাজ ইন্দ্র, কারণ ঋষি বিশ্বামিত্র যদি তপস্যায় মানে জয়ী হতেন তাহলে ইন্দ্রর একটু ক্ষতি হয়ে যেত। তাই ইন্দ্রদেব তার যে উর্বশী মেনকা, মেনকার নাম তো শুনেছ, সেই মেনকাকে বিশ্বামিত্রর কাছে পাঠিয়েছিল তার ধ্যান ভঙ্গ করানোর জন্য। মেনকা দেখতে ভীষণ সুন্দর ছিল, তিনি ছিলেন অপ্সরা, তিনি যে কোনো কাজকে সহজেই হাসিল করতে পারতেন তার রূপের সৌন্দর্য দিয়ে। আর ইন্দ্র যে কাজে মেনকাকে পাঠিয়েছিলেন তিনি সে কাজে সফল হয়েছিলেন, মানে বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করতে তিনি সফল হয়েছিলেন। মেনকার রূপ ও সৌন্দর্য ও যৌবনে মুগ্ধ হয়ে যান আমাদের ঋষি বিশ্বামিত্র এবং তার ধ্যান
তিনি ভঙ্গ করে ফেলেন এবং নিজেকে সামলাতে না পেরে বা নিজেকে সংযম রাখতে না পেরে তিনি মেনকার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সেই সময় তাদের শারীরিক সম্পর্কের ফলে মেনকা গর্ভবতী হয়ে পড়ে এবং মেনকার কিছুদিন বাদে মানে সময় অতিক্রান্ত হওয়ার পর তার গর্ভে এক শিশু কন্যার জন্ম হয়েছিল। কিন্তু এদিকে বিশ্বামিত্রের যখন চেতনা ফিরে পায় তিনি ভাবলেন এটি আমি কি করলাম। তখন তিনি মেনকা ও তার শিশু পুত্রকে মানে কন্যা সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন। যখন বিশ্বামিত্র মেনকা ও তার শিশু কন্যাকে ছেড়ে চলে যান, এদিকে মেনকারও স্বর্গে যাবার সময় হয়ে গিয়েছিল। তাই তিনিও তার শিশু কন্যাকে সেই জঙ্গলেই ফেলে রেখে স্বর্গে চলে গিয়েছিলেন। সেই জঙ্গলে ঋষি কর্ণ মানে কর্ণমুনি সেই শিশু সন্তানটিকে একটি পাখির ডানার নিচ থেকে উদ্ধার করেন। সেই ঋষি কর্ণ সেই বাচ্চা মেয়েটির নাম দিয়েছিলেন শকুন্তলা। তারপর থেকে শকুন্তলা ঋষি কর্ণের আশ্রমেই বড় হতে থাকেন। সেই শকুন্তলা ছোটবেলা থেকেই কর্ণমুনির আশ্রমে বড় হতে থাকে। সেখানে আরো কয়েকজন তার সঙ্গী সাথী হয়। তার দুটি বান্ধবীর নাম আমরা এখানে পেয়েছি, একটি হলো অনুসুয়া আর একটি হলো প্রিয়ংবদা। তো একদিন এভাবে চলতে চলতে মহর্ষি কর্ণ তিনি একটি তার আশ্রম ছেড়ে অন্য জায়গায় গিয়েছিলেন, মানে তীর্থ যায় না ভ্রমণ করতে, সেই তীর্থে গিয়েছিলেন মহর্ষি কর্ণ। আর এদিকে আশ্রমে ছিলেন ওই বাচ্চা বাচ্চা মানে মেয়েগুলো, বাচ্চা তো না তখন বড় হয়ে গিয়েছিল, শকুন্তলা, অনুসুয়া, প্রিয়ংবদা এবং তাছাড়াও তার অন্যান্য সখীরা। আর এদিকে রাজা দুষ্মন্ত, রাজা দুষ্মন্তের নাম তোমরা সবাই শুনেছো। সেই রাজা দুষ্মন্ত মৃগয়া করতে করতে, আগেকার দিনের রাজাদের একটি শখ ছিল, তারা শিকার করতে বেরোতেন। তো সেই শিকার করতে করতে, মৃগয়া মানে শুধু যে হরিণ মারা তা নয়, যে কোনো পশু মারা। তো সেই শিকার করতে করতে মহর্ষি কর্ণের আশ্রমের কাছে সেই দুষ্মন্ত রাজা এসে উপস্থিত হয়েছিল এবং শকুন্তলা এবং তার অন্যান্য সখীরা যখন সেখানে খেলাধুলা করছিল বা অন্যান্য কাজ করছিল, বড় মেয়ে খেলাধুলা না, মানে এসে নিয়ে দুষ্মন্ত শকুন্তলাকে মহর্ষি কর্ণের আশ্রমে দেখে ভীষণ ভালো লাগে, কারণ শকুন্তলা দেখতে খুব সুন্দর ছিল। তার মা ছিল অপ্সরা, তার মেয়ে দেখতে সুন্দর হবে এটাই স্বাভাবিক, শকুন্তলাও দেখতে ভীষণ সুন্দর ছিল। এদিকে রাজা দুষ্মন্তের খুব ভালো লেগে যায় শকুন্তলাকে, শকুন্তলাও রাজাকে মনে মনে ভালোবাসেন। আর এদিকে কর্ণমুনি আশ্রমে ছিল না, তো তাদের মধ্যে বিবাহ কে দিবে? এবার তারা কিন্তু মানে একেবারে ছেড়ে চলে যায়নি দুষ্মন্ত, গন্ধর্ব মতে শকুন্তলাকে রাজা মহর্ষি কর্ণের অনুপস্থিতিতেই বিয়ে করেছিলেন। এবার রাজাদের দু চারটা বিয়ে হবে এটা এমন কোনো বড় ব্যাপার নয়। রাজা দুষ্মন্তের রাজধানীতেও স্ত্রী ছিল, এদিকেও সে একটা বিয়ে করলো। কিন্তু সমস্যাটা কি বলতো? সমস্যাটা হচ্ছে কর্ণমুনি নেই এখানে, গার্জিয়ান ছিল না শকুন্তলার, সেই পরিস্থিতিতে বিয়ে করেছে। আর মৃগয়া করতে বেরিয়েছে রাজা, মৃগয়া করতে বেরিয়ে রাজা দুষ্মন্ত বিয়ে করেছে। তো এখন মৃগয়া করতে তো আর বউকে, নতুন বউকে নিয়ে যাওয়া যাবে না। তখন দুষ্মন্ত বিয়ে করলো, বিয়ে করে দুষ্মন্ত এখন মৃগয়া করতে যাবে। কিন্তু সে বিয়ের একটা প্রমাণ স্বরূপ শকুন্তলাকে তো কিছু দিয়ে যেতে হবে। তাই দুষ্মন্তের নাম লেখা একটি আংটি শকুন্তলার হাতে পরিয়ে দিয়ে গেল এবং বলে গেল, আমি রাজধানীতে ফিরবো, কর্ণমুনি আসলে পরে তুমি তাকে বলে তার অনুমতি নিয়েই আমার রাজসভায় তুমি গিয়ে উপস্থিত হবে, এই আংটিটি তুমি আমাকে দেখাবে, আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নেব। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও রাজা দুষ্মন্তের কোনো খোঁজ এলো না, মানে আশ্রমে রাজা দুষ্মন্তের কোনো খোঁজ এলো না। দেখো, দুষ্মন্ত তো অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু শকুন্তলার তো অন্যান্য কাজ নেই। সে স্বামীর চিন্তায় মগ্ন হয়ে, তার ঘুমোতেও স্বামীর চিন্তা, জেগে থাকতেও স্বামীর চিন্তা, কাজ করতেও স্বামীর চিন্তা, সে স্বামীকে নিয়ে সবসময় চিন্তা করতে লাগলো। এইবার সেই সময়, সেই মুহূর্তে তাদের আশ্রমে আসলো ঋষি দুর্বাসা। ঋষি দুর্বাসা কতটা রাগী এবং কথায় কথায় অভিশাপ দেয় সেটা আমরা সবাই জানি। ঋষি দুর্বাসার মুখের সামনে সবসময় যেন অভিশাপ লেগেই থাকে। তুমি একটা জিনিস, সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, তোমার বাড়িতে মাসি পিসি আত্মীয় স্বজন কেউ এলো, তুমি মোবাইল টিপেই যাচ্ছ,
সেই মাসি পিসি আত্মীয় স্বজনের দিকে তুমি ধ্যান দিলে না, তখন তাহলে তারা তখন কিরকম ইরিটেট ফিল করবে। সেরকম শকুন্তলার গেস্ট আসছে, সেই গেস্টকে সে ধ্যান না দিয়ে সে দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিল। এতে ঋষি দুর্বাসা অপমানিত হলেন। অপমানিত হয়ে শকুন্তলাকে অভিশাপ দিলেন যে যার চিন্তায় সে মগ্ন রয়েছে সেই ব্যক্তিটি তাকে ভুলে যাবে, তার মাথা থেকে তার মানে শকুন্তলার নাম মিশে যাবে। এটা শুনে একটা কান্নার রোল পড়ে গেল সেখানে, যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। কিন্তু একটা অভিশাপ যেটা দিয়ে দিল, সেই অভিশাপ কি আর ফিরে আসবে? সেটা কি আর ফেরত নেওয়া যায়? কখনোই না। তখন অনুসুয়া, প্রিয়ংবদা ইত্যাদি এরা গিয়ে দুর্বাসার হাত পা ধরলো যে প্লিজ আপনি মানে দয়া করে আপনি এই অভিশাপটি উঠিয়ে নিন। তখন দুর্বাসা তো অভিশাপ তো উঠাতে পারবে না, তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রমাণ দেখাতে পারে তাহলেই সেই রাজা দুষ্মন্ত বা যেই হোক না কেন, সে তো জানতো না কার চিন্তায় মগ্ন, সেই ব্যক্তিটি তাকে চিনতে পারবে। তো অনুসুয়া এবং প্রিয়ংবদা সহ সবাই ভাবলো কি সেই যে আংটিটি, সেই আংটিটি এখন তার একমাত্র সম্বল। আংটি হারিয়ে গেলে সে কোনো দিন তার স্ত্রীর সম্মান পাবে না, তাই আংটিকে যত্ন করে রাখতে হবে। এবং এত কিছু ঘটনা ঘটে গেল, কর্ণমণি আশ্রমে এসে এত কিছু শুনলেন, তিনি তো পুরো অবাক হয়ে গেলেন যে আমার অনুপস্থিতিতে আমার আশ্রমে এত কিছু ঘটে গেল। তিনি তড়িঘড়ি করে শকুন্তলাকে তার স্বামীর কাছে পাঠানোর ব্যবস্থা করলেন। শকুন্তলা যখন তার স্বামীর কাছে যাচ্ছিল, যাওয়ার সময় শচীতীর্থ নামক একটি জায়গায় সে স্নান করতে নামছিল এবং স্নান করতে নেমে অঞ্জলি দিচ্ছিলেন। যখন অঞ্জলি দেওয়ার সময় এর যে এরভাবে অঞ্জলি দেয় না, সেই অঞ্জলি দেওয়ার সময় ফুলগুলো যখন নিচে ফেলছিল, তো সেই ফুলের সাথে আংটিটি খুলে নদীর জলে পড়ে গিয়েছিল। সেই আংটিটি যখন নদীর জলে পড়ে যায়, সেই আংটিটি একটি রুই মাছ গিলে খেয়ে নিয়েছিল। এবং তারা সে ভাবছিল শকুন্তলা যে এটা তো কোনোদিন হতেই পারে না, একটা স্বামী তার স্ত্রীকে কোনোদিন ভুলে যাবে, এটা একটা অভিশাপ দিয়েছে ঠিকই, কিন্তু আমাকে রাজা দুষ্মন্ত কখনোই ভুলবে না, এটি শকুন্তলার মনে মনে দৃঢ় বিশ্বাস ছিল। তো সেই আংটি ছাড়াই চলে গিয়েছে দুষ্মন্তের রাজসভায়, কিন্তু দুষ্মন্ত সম্পূর্ণ ভুলে গিয়েছিল। এবং যে কেউ এসে যদি বলে যে আমি আপনার স্ত্রী, সেটা কি রাজা মেনে নেবে? দুষ্মন্ত শকুন্তলাকে অপমান করে তার রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এদিকে যে আংটিটি রুই মাছ খেয়ে নিয়েছিল, সেই রুই মাছ একদিন একটি জেলের জালের মধ্যে ধরা পড়ে গিয়েছিল। এবং সেই জেলেটি যখন বাজারে নিয়ে গিয়ে রুই মাছটি খন্ড খন্ড করে বিক্রি করার জন্য কাটছিলেন, তখন তার পেটের ভেতর থেকে আংটিটি বেরিয়ে আসে। তো সেই জেলেটি ধীবর, সে তো জানে না বেচারা যে এটি কার আংটি, কি ব্যাপার বৃত্তান্ত, রুই মাছের পেট থেকে পেয়েছে। ও হাসতে হাসতে গেছে বিক্রি করতে দোকানে। এইবার এটা যে রাজার আংটি তার জানা ছিল না। যখনই বিক্রি করতে গেছে, রাজার সৈন্য সামন্তরা ধীবরকে ধরে ফেলছে। তুমি রাজার আংটি কোথায় পেলে? নিশ্চয়ই তুমি চোর। চলো এখন রাজার রাজসভায়, তোমার বিচার হবে। রাজশ্যালক ধীবরকে বলে যে প্রথম থেকে যা যা ঘটনা হয়েছে তুমি সম্পূর্ণ আমার সামনে খুলে বলো, তাহলেই আমরা বিশ্বাস করব। তখন ধীবর জানিয়েছিল যে সেই ধীবর শক্রাবতারে থাকে, মানে তার বাড়ি হলো শক্রাবতারে। সে এই ছিপ দিয়ে, বড়শি বা জাল দিয়ে ইত্যাদি দিয়ে মাছ ধরেই সে সেই মাছ বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। এবং একদিন সে এরকম একটি রুই মাছকে ধরে যখন বাজারে কাটতে গিয়েছিল, তখন সেখান থেকে ধীবর এই আংটিটি পেয়েছিল। এবং তারপরে সেটি যখন বিক্রি করতে যায়, তখনই তারা তাকে গ্রেপ্তার করেছিল বা আটকেছিল। তারপর থেকে সমস্ত ঘটনাই তো আপনারা জানেন, নতুন করে আর কি বলবো। তখন যে দুই রক্ষী ছিল এবং শ্যালক যারা তাকে ধরেছিল, তখন সেই ধীবরকে ব্যঙ্গের সুরে মানে একটু খেপিয়ে বলেছিল যে হ্যাঁ ঠিকই তো, তোমার পেশা বেশ ভালোই বলতে হয়, মানে তুমি যে বেশ ভালো কাজ করো সেটি আমরা বুঝতেই পারছি। তখন আমাদের সে ধীবর বলেছিল, দেখুন মশাই, যে যেই পেশা নিয়ে থাকে সেই পেশা নিয়ে তাকে ব্যঙ্গ করা কখনোই উচিত না। সেই পেশাকে সে যদি সম্মান না করতে জানে, তাহলে তার ভীষণ অসম্মান হয়, মানে সে তার
বলতে চাইছি আমি যে তার ভীষণ অকল্যাণ হয়, পেশাকে সব সময় ভালোবাসতে হয় এবং কারো পেশা নিয়ে তাকে ভেঙাতে হয় না। আর এই ধীবরকেই দুই রক্ষী বলেছিল যে তুই যে গোসাপ খাওয়া ধীবর, সে তোর গা থেকে গন্ধ বেরোচ্ছে, মানে তোর গা থেকে একটা কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে। যাই হোক, তখন রাজশ্যালক এবং ধীবরকে নিয়ে মানে দুই রক্ষী রাজসভার কাছাকাছি আসেন যে সমস্ত ঘটনা প্রমাণ করতে হবে, রাজার এই আংটি সে পেল কোথায়। দুই রক্ষী সহ ধীবরকে বাইরে রেখে রাজশ্যালক সেই আংটিটি নিয়ে ভেতরে প্রবেশ করেন। দুই রক্ষী এদিকে ধীবরকে নিয়ে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ শুরু করে। একজন রক্ষী তো বলেই বসে যে তোমাকে এখন রাজা আদেশ দিবে হত্যা করার, এবং তোমাকে হত্যা করার আগে যে ফুলের মালা গাঁথা হবে, সেই ফুলের মালা গাঁথার জন্য আমার হাত এখনই নিষ্পিস করছে, মানে হাত আমার চুল করছে। আর দ্বিতীয় রক্ষী তাকে জানায় যে এখনই রাজার কাছ থেকে অর্ডার আসবে যে তাকে শিয়াল কুকুর বা শকুন দিয়ে খাওয়ানো হবে। এসব কথা চলতে চলতেই রাজশ্যালক রাজার আদেশ নিয়ে বাইরে আসে এবং তিনি হাসি মুখে এসে বলেন যে ধীবর যে সমস্ত কথা বলছে তার সব সত্যি, তাই ধীবরকে এক্ষুনি তোমরা ছেড়ে দাও। রাজশ্যালক এটাও জানায় যে মহারাজ বলেছেন যে আংটির যতটা মূল্য হয় ঠিক তত পরিমাণ অর্থ যেন সেই ধীবরকে দেওয়া হয়। এর থেকেই বোঝা যায় যে আংটিটি রাজার কতটা প্রিয় ছিল এবং আংটিটি পেয়ে রাজার যেন কারো কথা মনে পড়ে যায়, এটি শ্যালক জানিয়েছিল। তখন আমাদের ধীবরও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, ধীবরও যেই অর্থটা পেয়েছিল সেখান থেকে অর্ধেক অর্থ সেই দুই রক্ষীকে দিয়েছিল, যেহেতু তারা বলেছিল যে তাদের হাত নিষ্পিস করছে, এই জন্য কিছু পরিমাণ অর্থ তাদের ফুলের মালা গাঁথবার জন্য দিয়েছিল। শেষ পর্যন্ত রাজশ্যালক তার ব্যবহারে খুশি হয়ে তাকে তার প্রিয় বন্ধু হিসাবে মেনে নিয়েছিল। এই গল্পটিতে ধীবরের প্রতি ব্যঙ্গ বিদ্রুপ ও ধীবরের সত্যবাদিতা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। শেষে মানে এই গল্পের শেষে ধীবর ও রাজশ্যালকের যে মানবিকতা, সেই মানবিকতাও খুব সুন্দরভাবে আমরা ফুটে উঠতে দেখি। তবে এই গল্পটিতে ধীবর চরিত্রটিকে যেভাবে তুলে ধরা হয়েছে তাতে আমরা দেখতে পাই ধীবরের সততা ও তার পেশার প্রতি, তার যে পেশা ছিল সেই পেশার প্রতি সম্মানবোধ, মানে পেশার প্রতি সম্মান জানানোর একটা মানসিকতা আমরা দেখতে পাই। সহজ সরল এই মানুষটিকে নির্লোভ ও মানবিক গুণ সম্পন্ন এখানে দেখানো হয়েছে। রাজশ্যালককে এই গল্পে দায়িত্বনিষ্ঠ ও কর্তব্যবান চরিত্র হিসাবে দেখানো হয়েছে। এছাড়াও যে দুই রক্ষী ছিল সেই দুই রক্ষীকে এখানে ঈর্ষা কাতর, মানে এখানে কিছুটা লোভী হিসাবেও দেখানো হয়েছে। তো এই গেল এই গল্পের বিষয়বস্তু বা সামান্য আলোচনা। এবার আমরা এই গল্পের কিছু সামান্য প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত করব, আশা করি ভালো লাগবে। আজ তাহলে এটুকুই, দেখা হবে তাড়াতাড়ি। ধীবর বৃত্তান্ত কার রচনা? অপশনগুলি হলো কালিদাস, জয়দেব, ভবভূতি। সঠিক উত্তর কালিদাস। ধীবর বৃত্তান্ত নাটকটির মূল উৎস? অপশনগুলি হলো মেঘদূত, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম। সঠিক উত্তর অভিজ্ঞান শকুন্তলম। নগর রক্ষায় নিযুক্ত ছিলেন? অপশনগুলি হলো রাজনন্দন, রাজশ্যালক, রাজমাতা। সঠিক উত্তর রাজশ্যালক। ধীবর কিভাবে সংসার চালায়? অপশনগুলি হলো কৃষিকাজ করে, মাছ ধরে, নৌকা বেয়ে। সঠিক উত্তর মাছ ধরে। ধীবরের গা থেকে কিসের গন্ধ পাওয়া যাচ্ছিল? অপশনগুলি হলো ফুলের, দুধের, কাঁচা মাংসের। সঠিক উত্তর কাঁচা মাংসের। ধীবর বৃত্তান্ত নাটকের দুইজন রক্ষীর
নাম কি? অপশনগুলি হলো সূচক ও পঞ্চক, গণেশ ও ধনঞ্জয়, সূচক ও জানুক। সঠিক উত্তর সূচক ও জানুক। আংটিটি পাওয়া গিয়েছিল যে মাছের পেট থেকে? অপশনগুলি হলো রুই মাছের, কাতলা মাছের, বোয়াল মাছের। সঠিক উত্তর রুই মাছের পেট থেকে। আংটি দেখে রাজার কার কথা মনে পড়েছিল? অপশনগুলি হলো পুত্রের, মাতার, প্রিয়জনের। সঠিক উত্তর প্রিয়জনের। মাছের পেট থেকে প্রাপ্ত আংটিতে কার নাম খোদাই ছিল? অপশনগুলি হলো ভরত, শকুন্তলা, দুষ্মন্তের। সঠিক উত্তর দুষ্মন্তের। ধীবর কোথায় থাকে? অপশনগুলি হলো জঙ্গলে, নদী তীরে, শক্রাবতারে। সঠিক উত্তর শক্রাবতারে। রাজা খুশি হয়ে ধীবরকে আংটির মূল্যের কত পরিমাণ অর্থ দিয়েছিলেন? অপশনগুলি হলো সমপরিমাণ, অর্ধেক, দ্বিগুণ। সঠিক উত্তর সমপরিমাণ। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন? অপশনগুলি হলো ঋষি কর্ণ, ঋষি দুর্বাসা, কপিল মুনি। সঠিক উত্তর ঋষি দুর্বাসা। ধীবর বৃত্তান্ত নাটকে অভিনেতার সংখ্যা? অপশনগুলি হলো 6 জন, 4 জন, 5 জন। সঠিক উত্তর 4 জন। ধীবর বৃত্তান্ত নাটকটির অনুবাদক? অপশনগুলি হলো শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, সত্যনারায়ণ চক্রবর্তী। সঠিক উত্তর সত্যনারায়ণ চক্রবর্তী। কার অনুরোধে ঋষি দুর্বাসা শকুন্তলার প্রতি তার অভিশাপ কিছু লঘু করেছিলেন? অপশনগুলি হলো প্রিয়ম্বদা, অনুসুয়া, শকুন্তলা। সঠিক উত্তর প্রিয়ম্বদা।